এই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ আমি হাজির হয়েছি সদ্য মুক্তি পেতে চলা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 37 নম্বর মুভি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট এফের টিজার ট্রেলার ব্রেকডাউন নিয়ে। মুভিটি খুব সম্ভবত মুক্তি পেতে চলেছে আগামী 25শে জুলাই, যা টিজার এবং ট্রেলার বরাবরের মতোই মার্ভেল এন্টারটেনমেন্ট বেশ কয়েকদিন আগেই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। তাই যারা এখনো সেই টিজার ট্রেলার দেখেননি তারা দয়া করে এই ভিডিওটি এখানেই পজ করে আগে সেই টিজার ট্রেলার দেখে আসুন, কারণ আজ এই ভিডিওতে আমি ওই টিজার ট্রেলার দেখে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস ও মুভিতে হতে চলা কিছু ঘটনার কথা সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব, যেটা মুভি রিলিজের পর সম্পূর্ণই ভুল হতে পারে, কারণ তথ্যগুলি আমি মার্ভেল কমিক ও কিছু রুমারের উপর ভিত্তি করেই তৈরি করেছি। আর এমসিইউ এর মুভি যেহেতু কমিক স্টোরি হুবহু ফলো করে না, তাই আমার তথ্যগুলি ভুল হওয়ার চান্সই বেশি, যেটা আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমে আমি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই যারা প্রায় আমার প্রতি ভিডিওতেই কমেন্ট করেছেন, ভাই থান্ডারবোল্টস কোথায় গেল, থান্ডারবোল্টস কবে দেবেন, থান্ডারবোল্টস তাড়াতাড়ি দিন। ভাই আপনাদের এতদিনে অন্তত এইটা জানা উচিত ছিল, আমি যে কোনো নতুন মুভি এক্সপ্লেন করি সেটা ডিজিটাল রিলিজ হওয়ার পর, যেটা থিয়েটার রিলিজের পর ন্যূনতম 3 মাস টাইম লাগে। তাই নতুন মুভির এক্সপ্লেন কেন আসছে না সেটা আমাকে জিজ্ঞাসা করার আগে অন্তত পক্ষে একবার দেখে নেবেন ওই মুভির ডিজিটাল রিলিজ হয়েছে কিনা। আর এমসিইউ মুভির জন্য আমাকে নতুন করে আর রিকোয়েস্ট করতে হবে না, ডিজিটাল রিলিজ হওয়া 10 দিনের মধ্যে আপনারা যে কোনো এমসিইউ মুভির এক্সপ্লেন আমার চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো এইবার কথা বলি ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে। ফ্যান্টাস্টিক ফোর, যেটা মার্ভেল কমিকের সবথেকে প্রথম তৈরি হওয়া সুপারহিরো টিম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ফ্যান্টাস্টিক ফোর নিয়ে মার্ভেল এন্টারটেনমেন্ট প্রায় 2বার লাইভ অ্যাকশন মুভি তৈরি করলেও বক্স অফিসে সেই মুভিগুলি আশা অনুরূপ ফল করতে পারেনি। ফলস্বরূপ 2025 সালের পর থেকে এই চরিত্রগুলি নিয়ে আর কোনো মুভি হয়নি। কিন্তু বর্তমান টাইমে এমসিইউ তাদের ইউনিভার্সেই এই চরিত্রগুলিকে অ্যাড করতে চলেছে। এখানে অ্যাড করতে চলেছে কেন বললাম, কারণ এই মুভিতে যে ইউনিভার্স দেখানো হবে সেটা আমাদের পরিচিত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স না, এটা একদমই একটি অল্টারনেটিভ ইউনিভার্স, যেখানে ফ্যান্টাস্টিক ফোর টিম সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়, ঠিক যেমনটা আমাদের ইউনিভার্স মানে এমসিইউতে অ্যাভেঞ্জার্স টিম জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, যেই চরিত্রগুলি নিয়ে 2বার লাইভ অ্যাকশন মুভি ফ্লপ হলো, সেই চরিত্রগুলিকেই আবারও এইরকম বিগ ব্যানারে রিলিজ করার মানে কি? আসলে আমাদের পরবর্তী অ্যাভেঞ্জার্স 5 এবং 6 মুভির মেইন যে ভিলেন মানে ডক্টর ভিক্টর ভন ডুম, সে আসলে মার্ভেল কমিকে এই ফ্যান্টাস্টিক ফোরেরই মেইন ভিলেন। তাই হয়তো গল্পের সুবিধার্থেই এই চরিত্রগুলি নিয়ে আবারও মুভি বানাতে হচ্ছে। কিন্তু আমি এখানে আশাবাদী এইবার এই মুভি আর আমাদের নিরাশ করবে না, অন্তত ট্রেলার দেখে আমার সেটাই মনে হয়েছে। খুব সম্ভবত এই মুভিতে ফ্যান্টাস্টিক ফোরের অরিজিন আর সেইভাবে তুলে ধরা হবে না, কিন্তু টিজারে যেহেতু অরিজিনের কিছু ফুটেজ দেখানো হয়েছে, তাই আমার মনে হয় জাস্ট ফ্ল্যাশব্যাকের মাধ্যমে একদমই সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়া হবে ফ্যান্টাস্টিক ফোরের মূল যে চরিত্র তাদের সুপার পাওয়ার কিভাবে এলো, কারণ এর আগের মুভিগুলিতেই এই চরিত্রের অরিজিন খুবই ভালোভাবে তুলে ধরা হয়েছে। তাই নতুন করে মনে হয় না আবারও এই একই জিনিস দেখানো হবে। যারা এই ফ্যান্টাস্টিক ফোর চরিত্রগুলি নিয়ে আরো ডিটেলে জানতে চান তারা আমার চ্যানেল গিয়ে চেক করতে পারেন। একদম পুরনো দিকের ভিডিওতে আমি ফ্যান্টাস্টিক ফোরের 3টি মুভি এক্সপ্লেন করে রেখেছি। তাও জানিয়ে দিচ্ছি, ফ্যান্টাস্টিক ফোরের 4 জন মানে রিড রিচার্ড, সুজান স্ট্রম, জনি স্ট্রম এবং বেন গ্রিম 4 জনই মহাকাশের কোনো একটি মিশনে গিয়ে অ্যাক্সিডেন্টালি সুপার পাওয়ার অর্জন করে, যার পর তারা তাদের ওই ক্ষমতার সাহায্যে বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষদের হেল্প করতে শুরু করে। ফলে খুবই দ্রুত তারা সাধারণ মানুষের কাছে ফ্যান্টাস্টিক ফোর নামে জনপ্রিয় হয়ে ওঠে। এবার এদের পাওয়ারের কথা মনে হয় না নতুন করে বলতে হবে, কিন্তু যারা একদমই এই চরিত্রগুলিকে নিউ দেখছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই জানিয়ে রাখছি, রিড রিচার্ড বা মিস্টার ফ্যান্টাস্টিকের প্রাথমিক শক্তি হলো স্থিতিস্থাপকতা, মানে সে তার শরীরকে সময় বিশেষে প্রসারিত ও বিকৃত করে বিভিন্ন আকারে রূপান্তরিত করতে পারে। কিন্তু এই সুপার পাওয়ার ছাড়াও তার প্রধান ক্ষমতা হলো তার বুদ্ধি, যে কারণেই মার্ভেল কমিকের সবথেকে স্মার্টেস্ট ক্যারেক্টারগুলির মধ্যে রিড রিচার্ড অন্যতম। তবে জানিয়ে রাখছি, এই স্মার্টের লিস্টে আমাদের সবথেকে প্রিয় টনি স্টার্ক এবং ডক্টর ডুমেরও নাম রয়েছে। ওকে, তো ফ্যান্টাস্টিক ফোরের দ্বিতীয় ক্যারেক্টারের নাম হলো সুজান স্ট্রম বা ইনভিজিবল ওম্যান, যার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, আর কমিকে সুজান মিস্টার ফ্যান্টাস্টিকের ওয়াইফ। তৃতীয় ক্যারেক্টার হলো জনি স্ট্রম বা হিউম্যান টর্চ, যে চরিত্রে আমরা ক্রিস ইভান্সকেও অভিনয় করতে দেখেছি,
যার মধ্যে পাইরোকাইনেটিক ক্ষমতা রয়েছে, মানে সে আগুন তৈরি করতে পারে এবং নিজের ইচ্ছামতো সেটা নিয়ন্ত্রণ করতে পারে। আর চতুর্থ ক্যারেক্টার হলো বেন গ্রিম বা দ্য থিং, যার ক্ষমতা হচ্ছে মারাত্মক শারীরিক শক্তি, কারণ তার পুরো শরীরই কংক্রিটের। এগুলি তো হলো মুভির পজিটিভ চরিত্রের বিবরণ। এবার কথা বলবো মুভির নেগেটিভ চরিত্রগুলি নিয়ে। এই মুভির মেইন ভিলেন হতে চলেছে মার্ভেল কমিকের এক পাওয়ারফুল কসমিক বিং গ্যালাক্টাস, যার শারীরিক রূপ আগের কোনো মুভিগুলিতে না দেখানো হলেও এই মুভির টিজার এবং ট্রেলার দুটিতেই তার হিংস দেওয়া হয়েছে। আর গ্যালাক্টাস যেহেতু আছে, তার প্রধান চামচা সিলভার সার্ফারকে তো অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এই মুভিতে সিলভার সার্ফারকে দেখানো হলেও তাকে একটি লেডি চরিত্র হিসাবে দেখানো হবে, যাকেও অলরেডি ট্রেলারে দেখানো হয়েছে। ওকে, তো এই ছিল মুভির ছোটখাটো কিছু বেসিক ডিটেলস। এবার কথা বলবো এই মুভির মূল স্টোরি তাহলে কি হতে চলেছে। খুব সম্ভবত এই মুভির মূল কেন্দ্রবিন্দু হবে তাদের নিজেদের পৃথিবীকেই রক্ষা করা, মানে ফ্যান্টাস্টিক ফোর যে গ্রহে বসবাস করে সেই গ্রহেই ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আটকানোর জন্যই ফ্যান্টাস্টিক ফোর প্রাণপণ চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হলো তাদের পৃথিবী কেন ধ্বংস হবে? ওই যে একটু আগেই আমি বললাম, খুব সম্ভবত এই মুভির মেন ভিলেন হতে চলেছে গ্যালাক্টাস, যার কারণেই তাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে। কারণ কমিক অনুযায়ী গ্যালাক্টাস এমনই এক মহাজাগতিক সত্তা যে তার জীবন শক্তি বজায় রাখার জন্য বিভিন্ন গ্রহকে গ্রাস করে থাকে, মানে সোজা ভাষায় বলা যায় বেঁচে থাকার জন্য বিভিন্ন গ্রহকে খেয়ে ফেলে। আর বর্তমান টাইমে ফ্যান্টাস্টিক ফোরের গ্রহকেই সে গ্রাস করতে চলেছে। জানি ট্রেলার দেখে অনেকেরই মনে প্রশ্ন আসবে, ট্রেলারে তো দেখানো হয়েছে গ্যালাক্টাস তাদের পৃথিবীর উপরেই হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেই ক্যারেক্টার এই আকৃতি নিয়ে ওই গোটা পৃথিবীকে কিভাবে গ্রাস করবে? আসলে গ্যালাক্টাস সময় বিশেষে তার সাইজ ছোট বড় করতে পারে, যে কারণেই হয়তো ট্রেলারে এমনটা দেখানো হয়েছে। এবার আসল কারণটা কি সেটা তো আমরা মুভি রিলিজ হওয়ার পরেই জানতে পারবো। কিন্তু এখানে আরো একটি প্রশ্ন আছে, গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোরের গ্রহকেই কেন গ্রাস করছে? মানে একটি ইউনিভার্সে তো অগণিত প্ল্যানেট রয়েছে, তাহলে যে গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই সেই গ্রহ গ্যালাক্টাস কেন চয়েস করেনি? আসলে এই গ্রহ চয়েস করার ব্যাপারে তাকে হেল্প করে তার প্রধান সেবক সিলভার সার্ফার, মানে সিলভার সার্ফারই গ্যালাক্টাসকে জানায় কোন গ্রহ তাকে গ্রাস করতে হবে। আর সেই অনুযায়ী সিলভার সার্ফার আগে থেকেই সেই গ্রহে উপস্থিত হয়ে সেখানে বসবাসকারী জীবদের অগ্রিম সাবধান করে দেয়, যাতে সেই গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার আগেই তারা ওই গ্রহ ছেড়ে অন্য কোথাও চলে যায়। কিন্তু সেটা যে কোনো গ্রহবাসীর পক্ষেই পসিবল না, এটা সম্বন্ধে সিলভার সার্ফারের কোনো আগ্রহ নেই। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার সম্বন্ধে। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে এদের অরিজিন জানার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তাহলে চেষ্টা করব এই দুই ক্যারেক্টারের অরিজিন নিয়ে একটি ছোট্ট ভিডিও বানিয়ে দেওয়ার। ওকে, তো ট্রেলারের একটি অংশ থেকে অনুমান করা যায় গ্যালাক্টাস বা সিলভার সার্ফার যেই তাদের গ্রহকে চয়েস করে থাকুক না কেন, সেটা হয়েছে তাদেরই ভুলে। মানে ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ড মহাকাশ বিষয়ে কোনো গবেষণা করার টাইমে এমনই কিছু ভুল করে ফেলে, সেই ভুলেই গ্যালাক্টাস তার পরবর্তী টার্গেট হিসাবে তাদের পৃথিবীকেই চয়েস করে বসে। যার পর সিলভার সার্ফার ওই গ্রহে উপস্থিত হয়ে তাদেরকে যখন এই বিষয়ে সাবধান করে, তখন থেকেই রিড রিচার্ড কাজে লেগে পড়ে অল্টারনেটিভ ইউনিভার্স এক্সপ্লোর করার জন্য, যাতে এই গ্রহ ছেড়ে তারা অন্য কোনো গ্রহে উপস্থিত হতে পারে। কারণ ফ্যান্টাস্টিক ফোর খুব ভালো করেই বুঝে গেছে গ্যালাক্টাস নামক ওই মহাজাগতিক সত্তাকে তারা কিছুতেই আটকাতে পারবে না। কিন্তু তাহলে সত্যি কি ফ্যান্টাস্টিক ফোরের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে? সেটা একমাত্র মুভি রিলিজের পরেই কনফার্ম হওয়া যাবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় গ্যালাক্টাস তাদের পৃথিবীকে অবশ্যই ধ্বংস করে দেবে, আর ফ্যান্টাস্টিক ফোর কোনো রকম ভাবে ওই গ্রহ থেকে পালিয়ে আমাদের ইউনিভার্স মানে এমসিইউতে উপস্থিত হবে। তবেই একমাত্র পরবর্তী অ্যাভেঞ্জার্স মুভি মানে ডুমসডে স্ট্যাবলিশড হবে। আর সেই ইঙ্গিত থান্ডারবোল্টস মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা অলরেডি পেয়ে গেছি, কারণ সেখানেই দেখানো হয়েছে ফ্যান্টাস্টিক ফোরের লোগো দেওয়া একটি অজানা মহাকাশযান আমাদের পৃথিবীতে প্রবেশ করছে, যেটাতেই হয়তো রয়েছে ফ্যান্টাস্টিক ফোর টিম। মানে ফ্যান্টাস্টিক ফোরের পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ায় তারাই ওই স্পেসশিপের মাধ্যমে আমাদের পৃথিবীতে উপস্থিত হচ্ছে। কিন্তু এবার কথা হলো, এই মুভিতে কি তাহলে ডক্টর ডুমকে দেখা যাবে? ট্রেলার দেখে মনে হয় না এমসিইউ তাদের এই মুভিতেই ডক্টর ডুমকে ইন্ট্রোডিউস করাবে। কিন্তু আমার মনে হয় এমসিইউ এর উচিত এই মুভির পোস্ট ক্রেডিট সিনেই অন্তত ডক্টর ডুমের একটি ঝলক দেখিয়ে দেওয়ার, যেমনটা তারা থ্যানোসের বেলায় করেছিল। তাহলে কিন্তু শুধুমাত্র পোস্ট ক্রেডিট সিনের জন্যই এই মুভি হিট হয়ে যাবে। না, এটা একদমই সিরিয়াসলি নেবেন না। এটা ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা, মানে আমি ডিরেক্টর হলে অবশ্যই ডক্টর ডুমকে এই পোস্ট ক্রেডিট সিনে ঢুকিয়ে দিতাম। আচ্ছা, এখানে আমি তো বলছি ডক্টর ডুমকে পোস্ট ক্রেডিট সিনে ঢুকিয়ে দিতাম,
কিন্তু মুভি রিলিজ হওয়ার পর যদি দেখা যায় ভিক্টর ভন ডুম এই মুভিতেই রয়েছে, কারণ কমিকে ভিক্টর এবং রিড দুজনেই ক্লাসমেট এবং পরবর্তীতে কলিগ, মানে তারা দুজন একই পৃথিবীতে থাকার কথা। তাই এই মুভিতে ডক্টর ডুমকে দেখানোটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার। এনিওয়ে, এই ভিডিওতেই আমি জানিয়ে রাখছি পরের মাসের 1 তারিখেই থান্ডারবোল্টসের ডিজিটাল রিলিজ পাওয়ার কথা আছে। তাই নিউজ অনুযায়ী যদি 1 তারিখেই ডিজিটাল রিলিজ হয় তাহলে আমার পরবর্তী ভিডিওতেই আপনারা থান্ডারবোল্টস পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।